বিবেকানন্দের জীবনে মহীয়সী নারী। পৃথ্বীরাজ সেন। পাঠ করছি গোপা বাগচি। সারা এলেন ওয়াল্ডো। তিনি জন্মেছিলেন 1845 সালে। তিনি ছিলেন এক অর্থবান পরিবারের কন্যা সন্তান। ছোটবেলাতেই তার মধ্যে দার্শনিক চিন্তার উন্মেষ ঘটে যায়। অনেক মহাত্মা মানুষের সংস্পর্শে এসেছিলেন তিনি। ভারতীয় ধর্ম, সমাজ, রাষ্ট্রবিজ্ঞান সম্বন্ধে প্রাথমিক ধ্যান ধারণা ছিল তাঁর। তারপর তাঁর জীবনে এক স্মরণযোগ্য পরিবর্তন ঘটে গেল, যে ঘটনা তার পরবর্তী জীবনকে প্রভাবিত করেছিল। স্বামীজির সংস্পর্শে এলেন তিনি, হলেন তাঁর একান্ত অনুগামিনী। তিনি হলেন সারা এলেন ওয়াল্ডো। অনেকে তাকে অন্তঃসলীলা ফল্গুর সাথে তুলনা করে থাকেন। ফল্গু যেমন চোখের আড়ালে প্রবাহিত হয়, সারাও ঠিক সেইভাবে প্রচার বিমুখ থেকে গেলেন। স্বামীজির সাহচর্য এবং সান্নিধ্য তাকে অন্য এক ভাবধারায় উদ্বুদ্ধ করেছিল। তাঁর লেখা ইন্সপায়ার টকস বইটি আজও আমরা বিশেষ আগ্রহের সঙ্গে পড়ে থাকি। যাঁরা স্বামীজির জীবনচর্চা সম্পর্কে জিজ্ঞাসু অন্বেষণা করেছেন তাঁরা বলে থাকেন যে আমেরিকায় ওয়াল্ডো ছিলেন স্বামীজির ছায়া সঙ্গিনী। সারা জীবন ধরে স্বামীজির মত প্রচার করে গেছেন এই স্বল্পভাষী ভদ্রমহিলা। তখন স্বামীজি নিউ ইয়র্কে এসেছেন ডক্টর লিউস জি জেন্সের আমন্ত্রণে। ব্রুকলিন এথিক্যাল অ্যাসোসিয়েশনে লেকচার দিতে আসবেন। মিস ওয়াল্ডো ছিলেন ওই সংগঠনের একজন সদস্য। 1894 সালের 30শে ডিসেম্বর। সবেমাত্র বিদায়ী সূর্য অস্তাচলে গেছে। আকাশের প্রেক্ষাপটে একটি দুটি তারার ঘুম ভাঙছে। সারা এলেন ওয়াল্ডো এসে বসেছেন সভাগৃহে। একটু বাদেই স্বামীজি সভাগৃহে এসে প্রবেশ করলেন। সারার মনে হলো তাঁর সমস্ত শরীরে বুঝি এক অলৌকিক বিদ্যুতের শিহরণ খেলে গেল। স্বামীজি অনবদ্য ভাষায় বেদান্ত দর্শন সম্পর্কে আলোচনা করতে থাকলেন। সারা বুঝতে পারলেন আজ থেকে এই ভারত সন্ন্যাসী হবেন তাঁর জীবন আকাশের ধ্রুবতারা। তখন থেকে মিস ওয়াল্ডো স্বামীজিকে ছায়ার মতো অনুসরণ করতে শুরু করেন। যখন যেখানে স্বামীজি যেতেন, পথশ্রম হলেও ওয়াল্ডো সেখানে হাজির হতেন। মন দিয়ে স্বামীজির ভাষণ শুনতেন। স্বামীজি কিভাবে সম্পূর্ণ স্মৃতির ওপর নির্ভর করে একটির পর একটি কঠিন শ্লোক উচ্চারণ করছেন তা শুনে ওয়াল্ডো খুবই অবাক হতেন। তিনি স্পষ্ট বুঝতে পারতেন যে স্বামীজির মধ্যে এক অলৌকিক শক্তি ভর করেছে। শুধু শোনা নয়, প্রতিটি ভাষণ থেকে নির্বাচিত অংশ তিনি তাঁর ডায়েরির পাতায় লিখে রাখতেন। পরে অবসর সময়ে ওই অংশগুলি নিয়ে গবেষণা করতেন। এইভাবে তিনি কখন যে স্বামীজির এক বৌদ্ধিক অনুরাগী হয়ে পড়েছিলেন তা কে জানে। অন্যান্যদের তুলনায় তিনি স্বামীজির শিক্ষামূলক ভাষণ একটু বেশি করে বুঝতেন। স্বামীজিও বোধহয় এই খবর জানতেন, তাই পরবর্তীকালে তিনি ওয়াল্ডোর ওপর একটু বেশি নির্ভর করেছিলেন। স্বামীজি যে ভাষণ দিতেন তার টাইপ করা অনুলিপি মিস ওয়াল্ডোর কাছে পাঠিয়ে দিতেন। ওয়াল্ডো সেই অনুলিপি থেকে পাণ্ডুলিপি প্রস্তুত করতেন। সেই পাণ্ডুলিপি অনুসারে একটি গ্রন্থ ছাপা হতো। তাঁর লেখা জ্ঞানযোগ গ্রন্থটির অন্তরালে মিস ওয়াল্ডোর অবদানের কথা আমরা কখনো ভুলতে পারব না। 1896 সালে স্বামী শারদানন্দ মিস ওয়াল্ডোর কাছ থেকে জ্ঞানযোগের মূল পাণ্ডুলিপি সংগ্রহ করেছিলেন। মিস ওয়াল্ডো যদি না থাকতেন তাহলে স্বামীজির এইসব ভাষণ কোথায় হারিয়ে যেত। অথচ আমরা সেইভাবে মিস ওয়াল্ডোকে চিনতে পারলাম না। মিস লেগেটের আমন্ত্রণে স্বামীজি তখন চলে গেছেন প্রকৃতির প্রেক্ষাপটে নর্থ হেম্পশায়ারের
পেরসি নামের এক ছোট্ট গ্রামে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে একটু ক্লান্ত তিনি, তাই তার বিশ্রামের প্রয়োজন। এরপর আমেরিকার বিখ্যাত 1000 আইল্যান্ড পার্কে ভাষণ শুরু হয়। মিস্টার ডাচারের আমন্ত্রণে স্বামীজি সেখানে এসে উপস্থিত হয়েছিলেন। এই অঞ্চলে ডাচারের একটি ছোট্ট কটেজ ছিল। 20 জুন তারিখে 12 জন ছেলে মেয়ে নিয়ে শুরু হলো স্বামীজির আধ্যাত্মিক অভিযাত্রা। ভাবতে ভালো লাগে যে মিস ওয়ার্ল্ডও ছিলেন তাদের অন্যতমা। পাশ দিয়ে কুলু কুলু ধ্বনি তুলে বয়ে চলেছে চঞ্চলা কিশোরীর মতো সেন্ট লরেন্স নদী। তারই পাশে প্রকৃতির খেয়ালি খেলাঘরে একটি কটেজ। এখানে স্বামীজি 7টি সপ্তাহ অতিবাহিত করেন। তখন তার সমস্ত অবয়বে স্বর্গীয় নির্লিপ্তির ছাপ ফুটে উঠেছিল। স্বামীজিকে দেখে মনে হতো তিনি বোধহয় আর এই পৃথিবীর বাসিন্দা নন। যদিও তার শরীর এই পৃথিবীতে পড়ে আছে, কিন্তু তার মন অন্য কোথাও হারিয়ে গেছে। এখানে স্বামীজি মাঝে মাঝে অরণ্য প্রকৃতির জগতে হারিয়ে যেতেন। দূর অরণ্যে একাকী হেঁটে চোখের আড়ালে চলে যেতেন। আবার কখনো হাঁটতে হাঁটতে শিষ্য শিষ্যাদের সাথে গল্প করতেন। গল্প মানে ভারতীয় পুরাণ গাথার বিশ্লেষণ, উপনিষদের এক একটি বাণীর আলোচনা, বিভিন্ন মহাপুরুষদের জীবনের কিছু অংশ কথন। 1895 সালে 26 জুন তারিখে মেরি হেলকে লেখা একটি চিঠির মাধ্যমে স্বামীজি তাঁর তখনকার মনোভাবের কথা এভাবে তুলে ধরেছেন। এক অপরূপ প্রশান্তি আমার সমস্ত দেহ মনকে আচ্ছন্ন করেছে। প্রতিদিন আমার মনে হয় আমার বুঝি আর কিছুই করার নেই। আমি সর্বতোভাবেই প্রশান্তি এবং বিশ্রামের মধ্যে আছি। তিনি আমাকে দিয়ে তাঁর আরাধ্য কাজ করিয়ে নিচ্ছেন। ওয়ার্ল্ডও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন। এই 1000 আইল্যান্ডে প্রদত্ত স্বামীজির অসামান্য শিক্ষা এবং উক্তি আলোচনাগুলো লিপিবদ্ধ করে রাখেন, আর এভাবেই রচিত হয় তাঁর অসামান্য গ্রন্থ ইন্সপায়ার্ড টক্স এর পাণ্ডুলিপি। এই ইন্সপায়ার্ড টক্স গ্রন্থটি নিয়ে একটি মনে রাখার মতো ঘটনা ঘটে গিয়েছিল। তখন মিস লরা গ্লেন নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটির প্রকাশনা বিভাগের দায়িত্ব গ্রহণ করেছেন। স্বামীজি ইতিমধ্যেই মহাপ্রয়াত হয়েছেন। এই গ্লেনও ছিলেন স্বামীজির একান্ত অনুগামিনী। পরবর্তীকালে তিনি সিস্টার বেদমাতা নামে পরিচিতা হন। ওয়ার্ল্ডও স্বামীজির সঙ্গে যখন 1000 পার্কে ছিলেন, তখন ডায়েরির পাতায় পাতায় স্বামীজির অমৃত বাণীগুলি লিখে রেখেছিলেন, কিন্তু সে কথা তিনি অন্য কোথাও প্রকাশ করেননি। এ ব্যাপারে ছিল তাঁর তীব্র অনীহা। মিস লওরা এ কথা জানতে পারেন। বললেন, বোন, স্বামীজির বাণী সারা পৃথিবীর শোষিত নিপীড়িত মানুষের জন্য। তুমি কেন এই বাণীগুলিকে নিজের কাছে রেখে দিয়েছ? এভাবে কুক্ষিগত করে রাখা তো মহাপাপ। এই কথা শুনে দুঃখ পেয়ে ওয়ার্ল্ডও বললেন, না, আমার কেবলই মনে হয়েছে যে এই বাণীগুলি আমার জীবনের সম্পদ, কিন্তু স্বামীজি যেসব কথা বলে গেছেন তার 1% আমি লিখতে পারিনি। তবে তুমি যদি মনে করো এগুলি প্রকাশের আলো দেখুক, আমি বাধা দেব না। ওয়ার্ল্ডোর সম্মতি পেয়ে লওরা গ্লেন 1907 সাল থেকে সম্পাদনার কাজ করতে শুরু করলেন। 1908 সালে ওই গ্রন্থটি প্রকাশিত হল। এই সময় লওরা ভারতে ছিলেন। স্বামী ব্রহ্মানন্দ এই কাজে তাকে যথেষ্ট সাহায্য করেন। ওয়ার্ল্ডোর লেখনী ক্ষমতা ছিল ঈশ্বর দত্ত। স্বামীজি মুখে যেসব কথা বলতেন, চোখের নিমেষে ওয়ার্ল্ডও তা লিপিবদ্ধ করতে পারতেন। তার এই ক্ষমতা দেখে স্বামীজি পর্যন্ত অবাক হয়ে গিয়েছিলেন। স্বামীজির অনুরোধে মিস ওয়ার্ল্ডও মাঝে মধ্যে তাঁর দিনপঞ্জিকা থেকে স্বামীজির বাণী শোনাতেন। স্বামীজি অন্যমনস্ক হয়ে ঘরে পায়চারি করছেন। মিস ওয়ার্ল্ডও তাঁর সুমিষ্ঠ কণ্ঠস্বরে সেই অংশটি পড়ছেন। হাঁটতে হাঁটতে স্বামীজি হঠাৎ বললেন, তুমি আমার কথা ও চিন্তাকে এত নিখুঁতভাবে কি করে তুলে রেখেছ? আমার কেবলই মনে হচ্ছিল
আমি বোধহয় নিজের কথাই নিজে শুনছি। ওয়াল্ডো এভাবেই সারা জীবন ধরে ধারাবাহিকভাবে স্বামীজিকে সাহায্য করে গেছেন। একবার মিস ওয়াল্ডো রাজযোগের প্রতিলিপি তৈরি করছিলেন। এই সময় স্বামীজি মাঝে মধ্যেই ধ্যানমগ্ন অবস্থায় সময় কাটাতেন। কখন তাঁর ধ্যান ভাঙবে সেজন্য বসে থাকতেন ওয়াল্ডো। বেশ কিছুক্ষণ মৌন থাকার পর স্বামীজি হঠাৎ কথা বলতে শুরু করতেন। সেই কথা বলার মধ্যে কিছুটা অসংলগ্নতা থাকত। বুদ্ধিমতী ওয়াল্ডো বুঝতে পারতেন যে স্বামীজি এতক্ষণ অন্য জগতের বাসিন্দা ছিলেন, এখন আবার তিনি বাস্তবে ফিরে এসেছেন। ওয়াল্ডো সেই বাণীগুলিকে সুসংহতভাবে সাজিয়ে তুলতেন, তারপর তা জনসাধারণের মধ্যে বিতরণ করার চেষ্টা করতেন। আমেরিকার নিউ ইয়র্কে থাকার সময় তিনি স্বামীজির পাশে ছিলেন তার নীরব অনুগামিনী হয়ে। 1895 সালে মিস ওয়াল্ডো স্বামীজির কাছে দীক্ষা নিলেন, হলেন হরিদাসী। তার আর এক নাম হয় আদি মাতা। হরিদাসীর কাছে স্বামীজি ছিলেন স্বয়ং ঈশ্বর। ভারতীয়রা যেভাবে শিব বা বিষ্ণুর আরাধনা করে থাকেন, হরিদাসীও সেইভাবেই স্বামীজির বন্দনা করেছেন। স্বামীজির মুখে বলা শব্দগুলিকে লিখে রাখা, তাঁর লেখার পাণ্ডুলিপি তৈরি করা, সংশোধন করা, সম্পাদনা করা, সব কিছু তিনি একা হাতে সামলাতেন। এছাড়া তাকে আরও কতগুলি কাজ করতে হতো। তখন এক তরুণ সন্ন্যাসী ও বাগ্মী হিসাবে স্বামীজির নাম সারা আমেরিকায় ছড়িয়ে পড়েছে। প্রতিদিন কোনো না কোনো পত্রিকার সম্পাদক এসে তার সঙ্গে অন্তরঙ্গ আলাপচারিতায় মেতে উঠতেন। অসংখ্য ভক্ত এবং দর্শনার্থী স্বামীজির সঙ্গে দেখা করার জন্য অধীর চিত্তে অপেক্ষা করতেন। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য চিঠি আসত স্বামীজির নামে। প্রায় প্রত্যেক সন্ধ্যায় স্বামীজিকে একটি আলোচনা সভায় যেতে হতো। এই সব কাজ সামলাতেন মিস ওয়াল্ডো। তিনি স্বামীজির প্রতিটি চিঠি পড়ে তার উত্তর দিতেন। এইভাবেই তিনি স্বামীজির সমস্ত কাজে সাহায্য এবং সহযোগিতা করে গেছেন। শুধু তাই নয়, স্বামীজির জন্য নিজের হাতে রান্নাও করতেন। স্বামীজি অসুস্থ হলে তাঁর সেবা শুশ্রূষাও করতেন। স্বামীজির সভায় যেসব দর্শক এবং শ্রোতা যেতেন, তাদের সকলের সাথে সুস্নাত সম্পর্ক ছিল মিস ওয়াল্ডোর। একবার স্বামীজি তাকে উদ্দেশ্য করে চিঠি দিয়ে বলেছিলেন, তুমি পড়াতে শুরু করছো না কেন? সাহসিকতার সাথে যদি এগিয়ে যাও তাহলে দেবী মা তোমায় সাহায্য করবেন। 1896 সালের 8 অক্টোবর তারিখে এই চিঠিখানা স্বামীজি লিখেছিলেন। এই চিঠিখানি পেয়ে মিস ওয়াল্ডো তার মনের সমস্ত দ্বিধা দ্বন্দ্ব সরিয়ে সেই বছরই বেদান্তের উপর ভাষণ দিতে শুরু করলেন। 3 মাস ধরে নিরবিচ্ছিন্নভাবে বেদান্তের ক্লাস নিয়েছিলেন মিস ওয়াল্ডো। অবশ্য স্বামীজি মাঝে মাঝে মিস ওয়াল্ডোকে ভৎসনাও করতেন। বকা ঝকা খেয়ে কেঁদে ফেলতেন গোলগাল চেহারার আত্মভোলা এই মানুষটি। স্বামীজি বলতেন, কি হয়েছে তোমার? আজ সকালে প্রকৃতি যখন উৎসবের সাজে সেজেছে, তখন তোমার চোখে জল কেন? ওয়াল্ডো বলতেন, আমি বোধহয় কোনোভাবে আপনাকে আঘাত করেছি। যদি আপনি মনে করে থাকেন যে আমাকে আর প্রয়োজন নেই, তাহলে মুখের উপর বললেই হয়। অন্যেরা গোলমাল করলেও আপনি আমাকে বকেন কেন? স্বামীজি বলতেন, শোনো, তুমি কি জানো তোমার জ্ঞান ও চিন্তাকে আমি কতখানি শ্রদ্ধা করি? অন্যদের বকবো কেন? তাদের তো আমি ভালো করে চিনিই না। নিজের লোক ছাড়া আর কাকেই বা আমি বকতে পারি? স্বামীজি এত আন্তরিকভাবে এই কথাগুলি বলতেন যে তা শুনে এলেনের চোখের জল কোথায় শুকিয়ে যেত। তার মুখে ফুটে উঠত স্বস্তির হাসি। ওয়াল্ডোকে খুবই স্নেহ করতেন স্বামীজি। ওয়াল্ডো তার গুরুকে ঈশ্বর জ্ঞানের সেবা ও ভক্তি করতেন। নিউ ইয়র্কের রাজপথ দিয়ে গেরুয়া বসন পরিহিত স্বামীজি রাজসিকভাবে হেঁটে চলেছেন। তাকে অনুসরণ করছেন ওয়াল্ডো। পথচারীরা উৎসুক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছেন। কেউ কেউ হয়তো কৌতুকপূর্ণ শব্দ ছুঁড়ে দিলেন,
কিন্তু ওয়াল্ডোর চোখে তখন ফুটে উঠত রূঢ় চাহনি। তা দেখে পথিক পথ ভুলে যেতেন। স্বামীজির জীবনের নানা ঘটনার সঙ্গে ওয়াল্ডো অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছেন। নিউ ইয়র্কে যে বাড়িতে স্বামীজি ছিলেন তার নিচের তলায় বসার ঘরের একপাশে একটা বড় আয়না লাগানো ছিল। একদিন স্বামীজি বারবার সেই আয়নার সামনে এসে দাঁড়ালেন, তারপর সরে গেলেন। ঘরের মধ্যে তিনি তখন আনমনা হয়ে পায়চারি করছেন। তার প্রতিটি পদক্ষেপে আঁকা হচ্ছে মনের অস্থিরতার চিহ্ন। আবার আয়নার কাছে এলেন, কিন্তু কি, তার কেন এমন হলো? হঠাৎ তিনি মিস ওয়াল্ডোর দিকে চেয়ে বললেন, কি ব্যাপার দেখো তো, আমাকে দেখতে কেমন তা আমি মনে রাখতে পারছি না। আয়নার সামনে এলে মুখটা ভেসে উঠছে, আর আয়না থেকে দূরে সরে গেলেই মনে হচ্ছে আমি বোধহয় আমাকে চিনি না। কেন এমন হয়েছে বলো তো? ওয়াল্ডো বুঝতে পারলেন যে স্বামীজি তখন চেতনার এক উচ্চ স্তরে পৌঁছে গিয়েছিলেন, তাই আমিত্ব বোধকে সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছিলেন তিনি। মিস ওয়াল্ডো বা স্বামীজির হরিদাসী তাঁর জন্য যে কোনো কাজ হাসি মুখে করতেন। সেবার স্বামীজিকে বর্ণ বৈষম্যের ফাঁদে পড়তে হয়েছিল। কোনো ভালো হোটেলে তাঁর জায়গা হলো না। তাকে একটি অস্বাস্থ্যকর ছোট হোটেলে থাকতে হয়েছিল। সেখানে খাবারেরও ভালো ব্যবস্থা ছিল না। ওয়াল্ডোর কাছে এই খবর পৌঁছানোর সঙ্গে সঙ্গে তিনি গৃহকর্তার অনুমতি নিয়ে রান্না করতে শুরু করলেন। তার বাড়ি ছিল সুদূর ব্রুকলিনে। ভোর হবার সঙ্গে সঙ্গে তিনি রওনা দিতেন স্বামীজির হোটেলের দিকে। ঘোড়ার গাড়ি ছিল আসা যাওয়ার একমাত্র বাহন। পৌঁছতে পৌঁছতে অনেকটা সময় কেটে যেত। রান্না থেকে শুরু করে স্বামীজির ক্লাসের নোট নেওয়া, বাড়ির খুঁটিনাটি কাজ দুহাতে সামলাতেন তিনি। তবু কেউ কখনো তাঁকে রাগ করতে দেখেনি। বেশ বোঝা যেত স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে সারা এলেন ওয়াল্ডো এখন অসীম কর্মশালিনী হয়ে উঠেছেন। বাড়ি ফিরতে ফিরতে রাত 10টা-11টা বেজে যেত। এই ছিল তাঁর দৈনন্দিন কাজের সূচি। তবে ছুটির দিনে স্বামীজি কিন্তু এভাবে দিন কাটাতে চাইতেন না। ঘোড়ার গাড়িতে চড়ে তিনি নিজেই মিস ওয়াল্ডের বাড়িতে পৌঁছে যেতেন। সারাদিন কাটাতেন নিজের ইচ্ছা মতো। মিস ওয়াল্ডোর ছাদের ঘরে ছিল তাঁর বসার জায়গা। সেখানে এক চিলতে বারান্দায় স্বামীজি এসে দাঁড়াতেন, দূরের আকাশের দিকে তাকাতেন। মিস ওয়াল্ডো তার জন্যে পশ্চিমী ধাঁচে রান্না করে আনতেন। স্বামীজির কর্মকেন্দ্রের একটি স্তম্ভ হিসাবে আমরা অবশ্যই ওয়াল্ডোকে তুলে ধরতে পারি। নিউ ইয়র্ক এবং 1000 আইল্যান্ড পার্কে তিনি সর্বতোভাবে স্বামীজিকে সাহায্য করে গেছেন। এই প্রসঙ্গে একবার তিনি বলেছিলেন যে স্বামীজির সংস্পর্শে আসার পরও তার মন থেকে বৈষয়িক ভাবনা চিরদিনের মতো দূরীভূত হয়নি। কখনো কিছু কিছু বিষয়ের উপর তার লোভ থেকে গেছে। শুধু তাই নয়, তিনি স্বামীজির আদর্শকে রূপায়িত করতে ভারতবর্ষে যেতে চেয়েছিলেন, কিন্তু তাঁর এই স্বপ্ন সফল হয়নি। 1962 সালে 81 বছর বয়সে ওয়াল্ডো মহাপ্রয়াতা হন। প্রত্যেক মানুষের জীবনে কিছু কিছু নেপথ্যচারিণী নারী থেকে যান। ওয়াল্ডো ছিলেন এমনই একজন। তিনি কোথাও কখনো নিজেকে উন্মুক্ত করেননি। এমনকি তাঁর স্মৃতিচারণের পাতায় পাতায় শুধু স্বামীজির কথাই বলে গেছেন। এই স্মৃতিচারণ থেকে আমরা তাঁর চরিত্র সম্পর্কে অনেক কথা জানতে পেরেছি। সর্ব অর্থে তিনি স্বামীজিকে তাঁর ঈশ্বর এবং পরম গুরু বলে জ্ঞান করতেন। কোনো ঘটনাই তার আনুগত্য এবং ভালোবাসায় ফাটল ধরাতে পারেনি। আজকের দিনের পরিপ্রেক্ষিতে এমন ভক্তির ঘটনা খুব একটা দেখা যায় না। তাই আমরা ওয়াল্ডোকে এক অনন্যা শিষ্যা হিসেবেই তুলে ধরতে পারি।